প্রিয় ছাত্রছাত্রীরা, প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থ অবলম্বনে এই পর্বে আমাদের আলোচনার বিষয় প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থে স্বামী বিবেকানন্দের গদ্যশৈলী বা ভাষারীতির পরিচয় সম্পর্কে। স্বামীজি কি ভাষায় তার গুরুত্বপূর্ণ সব মতামত ভারতবাসীর সামনে পরিবেশন করেছেন, তার একটু পরিচয় নেওয়ার চেষ্টা করব আমরা। বাংলার সমাজ সংস্কৃতির ইতিহাসে একজন বিশিষ্ট ব্যক্তি হলেন স্বামী বিবেকানন্দ। জীবনের বেশিরভাগ সময় সন্ন্যাসী জীবনযাপন করেও এই মহামানুষটি দেশের সমাজ, রাষ্ট্র, ইতিহাস, দর্শনের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছেন। বেশ কতকগুলি গ্রন্থ যেখানে কেবলমাত্র তার বহুমুখী প্রতিভার প্রকাশ শুধুমাত্র উদ্ঘাটিত হয় না, উঠে আসে না, সাহিত্য সংস্কৃতির ইতিহাসে সেই গ্রন্থগুলি দখল করে নেয় স্থায়ী আসনও। যার মধ্যে অন্যতম একটি গ্রন্থ হল আমাদের পাঠ্য প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থটি। এই গ্রন্থটিতে স্বামী বিবেকানন্দের পরিচয় সন্ন্যাসী ও সাহিত্যিক হিসাবে ফুটে উঠেছে। তবে সাহিত্যে অসাধারণ দক্ষতার বিষয়গুলি বর্ণনা করতে গিয়ে তার দার্শনিক মন্তব্যগুলি বর্ণনা করতে গিয়ে ভারতবাসীর সামনে, বিশ্ববাসীর সামনে তুলে ধরতে গিয়ে তিনি সমন্বয় ঘটিয়েছেন দেশজ রীতি বা গদ্যশৈলী, যা আমরা কতকগুলি দৃষ্টিকোণ থেকে বিচার করতে পারি। তিনি যেমন সাধুচলিত ভাষা ব্যবহার করেছেন, তেমনি দেশীয় বিশেষ করে গ্রাম্য শব্দের ব্যবহার করেছেন। আবার বেশ কিছু উপমা, প্রবাদ, প্রবচনের ব্যবহার করেছেন। আবার কিছু অংশে অন্তরঙ্গ ভঙ্গিতে উপস্থাপন করেছেন, কিছু কথা আবার হালকা চালে পরিবেশন করেছেন। আবার একটা অংশে দেখি সরস বৈদগ্ধ্যে কৌতুক হাস্যরসপূর্ণ বর্ণনা তিনি করেছেন। সাধুচলিতের মিশ্রণ বলতে বিবেকানন্দ বঙ্কিমের মতো খাঁটি সাধু ভাষাকে বা অন্যান্য লেখকদের মতো চলিত ভাষায়
কোনো বিষয় বর্ণনা করেননি। গ্রন্থটি উপর থেকে ধারাবাহিকভাবে দেখলে মনে হয় পুরোপুরি চলিত ভাষায় লেখা, কিন্তু আসলে তা নয়। স্বামীজি তার এই গ্রন্থটিকে সর্বসাধারণের করে তুলতে চেয়েছিলেন, বিশ্ববাসীর করে তুলতে চেয়েছিলেন, গোটা ভারতবাসীর করে গড়ে তুলতে চেয়েছিলেন। আর সেজন্য সেই দৃষ্টিকোণ থেকে জনসাধারণের মতো করে চলিত রীতিতেই বিষয় বর্ণনা করেছেন। কিন্তু উচ্চ রুচির কথা স্মরণে রেখে চলিত বাক্যের মধ্যে প্রবেশ করিয়েছেন অসংখ্য সাধু ভাষা। এভাবে তার লেখায় সাধু চলিতের কিছু মিশ্রণ আমরা পেয়ে যাই। তার এই সমস্ত লেখায় পুরোপুরি সাধু ভাষা আবার সম্পূর্ণ চলিত ভাষা, এরকম দুটি আলাদাভাবে আমরা দেখি না। দেখি চলিত সাধু রীতির যৌথ মিশ্রণ। সেখানে স্যাবলার মতো কিছু চলিত ভাষা বা গ্রাম্য শব্দ ব্যবহার করেছেন, যেগুলি সর্বসাধারণের উপযোগী করে। আবার কিছু সাধু ভাষাও ব্যবহার করেছেন, যেমন সদা আনন্দ, সদা উৎসাহ প্রভৃতি। এই সমস্ত সাধু ভাষাগুলোও ব্যবহার করেছেন। এইভাবে বিষয় বর্ণনা করতে গিয়ে চলিত গদ্য ও সাধু চলিতের মিশ্রণে স্বামী বিবেকানন্দ তার বিষয়কে বর্ণনা করেছেন। বিবেকানন্দের প্রাচ্য পাশ্চাত্য গ্রন্থে চলিত ভাষা স্বচ্ছন্দ, দেশজ শব্দ ও দেশীয় রীতিতে সমৃদ্ধ। পাঠকও দেখেছেন অন্তরঙ্গতাও গভীরতর। এই গ্রন্থটিতে তিনি সভ্য, ব্যারাম, ফেরাম, লসুন, নেবু টেবু, ডাক্তার ফাক্তার, এরকম একক ও যমজ বহু শব্দ ব্যবহার করেছেন। এইসব শব্দের ক্ষেত্রে কোন শব্দের অপনিহিতিগত প্রয়োগ, কোন শব্দের বর্ণ বিপর্যয়গত প্রয়োগ ইত্যাদি ঘটিয়ে সর্বসাধারণের উপযোগী করে তুলেছেন। আবার অনেক ক্ষেত্রে প্রায় মুখের ভাষাকে, মুখের কথা বলার ঢংকেই তিনি ব্যবহার করেছেন। যেখানে এসেছে তদ্ভব শব্দ, সমাসবদ্ধ পদ, দেশজ শব্দ, যেমন তাল পাকানো, ভড়ভড়, বেড় বেড়, বুড়ো জাতি, বুড়ি টুড়ি, ধেই ধেই, ট্যানহাসড়া প্রভৃতি গ্রাম্য শব্দ, দেশজ শব্দ, সমাসবদ্ধ শব্দ, তদ্ভব শব্দ তার আলোচনার ভাষা হয়ে উঠেছে, গদ্য শৈলী হয়ে উঠেছে। বিবেকানন্দ চেয়েছিলেন ভাষাকে করতে যেমন সাপ ইস্পাত, মুসলে মুসলে যা ইচ্ছে করো,
আর সেই দিক দৃষ্টিকোণ থেকে বিবেকানন্দ চলিত ভাষার মধ্যেই অনেক আধুনিক শব্দ, উপমা বা প্রবাদ প্রবচনের ব্যবহার করেছেন। যেমন ঘষে মেজে রূপ আর ধরে বেঁধে পীড়িত কি হয়, ছেড়ে দে মা কেঁদে বাঁচি, ঘোমটা টানার চোটে শাড়ি কোমরে ওঠে, গরুতে মিথ্যা কথা কয় না, দেয়ালে চুরি করে না, ইত্যাদি বহু প্রবাদ প্রবচন তিনি ব্যবহার করেছেন। এমনকি অনেক জায়গায় খুব সুন্দর উপমার প্রয়োগ ঘটিয়েছেন, যেগুলি সাধারণের কাছে পৌঁছানোর মতোই ভাষা। এরকমভাবে ব্যঙ্গ বিদ্রুপাত্মক প্রবাদকে ব্যবহার করে, কিছু উপমাকে সংযোজন করে কাহিনীকে যেমন তিনি সরস করেছেন, ঠিক তেমনি সর্বজনের, ভারতবাসীর, প্রতিটি ভারতবাসীর, বিশেষ করে বাঙালির গ্রহণযোগ্য করে তুলেছেন। স্বামীজি প্রাচ্য পাশ্চাত্য গ্রন্থে বিষয় বর্ণনা করার সময় যেগুলি কেবলমাত্র অন্তরঙ্গ ভঙ্গিতে উপস্থাপন করেই ছাড়েননি, নিজেকে তুচ্ছ করে, নগণ্য করে, ক্ষুদ্র করে নামিয়ে নিয়ে গেছেন সাধারণ মানুষের স্তরে। যেমন এ প্রসঙ্গে একটা কথা বলা যায়, তিনি বলেছিলেন, এ সংসার দেয় তোর না দেয় মোর, কেউ কারো জন্য দাঁড়িয়ে আছে। এইসব বাক্যের মধ্যে যে অন্তরঙ্গ ভঙ্গি উপস্থাপনা আছে তা সাধারণ মানুষের অনেক কাছাকাছি আসার স্টাইল। এইরকম কিছু বাক্যের মধ্য দিয়ে সাধারণ মানুষের একেবারে মনের অন্দরমহলে পৌঁছানো যায়। আর সে কাজ করতে স্বামীজি পিছুপা হননি। স্বামীজি কিছু গুরুগম্ভীর বিষয়কেও তার বর্ণনা করেছেন একেবারে হালকা চালে, হালকা ঢঙে। গুরুগম্ভীর বিষয়ও যে হালকা চালে, হালকা ঢঙে বর্ণনা করা যায়, এ পথ পরবর্তী বাংলা সাহিত্যকে দেখিয়েছেন অনেকেই, কিন্তু তার মধ্যে অবশ্যই স্বামী বিবেকানন্দের নাম না করলে তার প্রতি চরম অবিচার করা হবে। আহার ও পানীয় অংশে আমাদের খাওয়ার অনিয়মকে উল্লেখ করে স্বামীজি বলেছেন, যার 2 পয়সা আছে সে ছেলেপিলেগুলোকে কচুরি মন্ডা মেঠাই খাওয়াবে, এতে ছেলেপিলেগুলো নেড়িয়ে ভোলা পেট মোটা জানোয়ার হবে না তো কি। এখানে বিদ্রুপাত্মক ভঙ্গি কোনো কঠিন শব্দচয়নে হয় হালকা চালে হালকা ভাষায় বর্ণনা করেছেন। এই যে বিদ্রুপাত্মক ভঙ্গিটা, এটাও যে হালকা ভাষায়, সহজ ভাষায়, সহজ চালে বর্ণনা করা যায়, তা স্বামীজি আমাদেরকে, পরবর্তী সাহিত্যিকদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। প্রাচ্য পাশ্চাত্যে জীবনধারার তুলনামূলক আলোচনায় যেসব বিষয় বর্ণনা করেছেন, সেখানে স্বামীজির দৃষ্টিভঙ্গি পাঠককে সরস বৈদগ্ধ্যে মুগ্ধ করে রাখে।
এই সরসতা আমাদের চিত্তকে, আমাদের মনকে কৌতুক হাস্যরসে আপ্লুত করে রাখে, আমাদের হাসির জগতে নিয়ে যায়। এই হাসিতে জ্বালা যন্ত্রণা কিছুই নেই, কেননা অসঙ্গতির বর্ণনা থাকলেও তাতে ব্যঙ্গ বিদ্রূপের কটাক্ষ নেই। সন্ন্যাসী হয়েও তিনি ছিলেন জীবন রসিক। জীবনকে উপভোগ করার ক্ষমতা তার ছিল, আর সে কারণেই বিচিত্র অভিজ্ঞতার যা বর্ণনা দিয়েছেন স্বামীজি, সেগুলি সরস বৈদগ্ধ্যে পূর্ণ হয়ে উঠেছে। এখানে যদি আমরা একটা নমুনা তুলে ধরি, তাহলে গোটা বিষয়টা বুঝতে আমাদের সমস্যা হবে না। স্বামীজি বলছেন, এক পক্ষ বলছেন যে ছাগল খেলে ছাগলের বুদ্ধি হয়, শুয়োর খেলে শুয়োরের বুদ্ধি হয়, মদ খেলে মেদ বুদ্ধি হয়। আবার অপর পক্ষ বলেছেন ভাত খেলে ভেতবুদ্ধি, জড়বুদ্ধির চেয়ে চৈতন্য বুদ্ধি হওয়া ভালো। এই যেভাবে আলোচনা করেছেন তাতে বোঝা যায় যে কত সহজ সরল ভঙ্গিতে, কত সরস ভাষায় বর্ণনার মধ্য দিয়ে তিনি মানুষের কাছে পৌঁছাতে চেয়েছিলেন এবং পেরেছেনও। এরকম সহজ গদ্যে প্রবন্ধ খুব কম চোখে পড়ে আমাদের। আসলে স্বামীজির লক্ষ্যই ছিল তাই, যে সহজ সরল গদ্যের মাধ্যমে তার নিজের মতবাদকে, নিজের দর্শনকে, নিজের চিন্তা চেতনাকে মানুষের মনের, ভারতবাসীর মনের, প্রতিটি বাঙালির মনের অন্দরমহলে দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া। সব মিলিয়ে বলা যায় প্রখর ওজস্বিতা গুণ, প্রসাদ গুণ, নিপুণ বিশ্লেষণ ক্ষমতা, বুদ্ধিদীপ্ত বাকভঙ্গি, পরিহাস নৈপুণ্যতা প্রভৃতির মিশ্রণে বাংলা গদ্যের চির উজ্জ্বল আদর্শ সৃষ্টির নিদর্শন রূপে প্রাচ্য পাশ্চাত্য গ্রন্থটি স্বামী বিবেকানন্দের অন্যতম অক্ষয় কীর্তি, এ কথা আমাদের স্বীকার করতেই হবে। যাই হোক, আজকের আলোচনা মোটামুটি এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।